সুপ্রিয় দর্শক, যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কের বাফেলো থেকে নন্দন টিভির নিয়মিত আয়োজন নন্দন ইনসাইডারে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আজমল। বিষয়ভিত্তিক আমাদের এই আয়োজন দৈনন্দিন উল্লেখযোগ্য ঘটে যাওয়া ঘটনা, নানাবিধ সমস্যা, তার সমাধান এবং সম্ভাবনা আপনাদের মাঝে তুলে ধরা নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন নন্দন ইনসাইডার। স্বাস্থ্যই সকল সুখের মূল। আর আমাদের আজকের বিষয় হচ্ছে স্বাস্থ্য কথা। আলোচনার জন্য আমাদের মাঝে আজ উপস্থিত আছেন বাংলাদেশি মালিকানাধীন মেডিকেল সেন্টার বাফেলো হেলথ কেয়ারের স্বত্বাধিকারী ও কমিউনিটির অত্যন্ত জনপ্রিয় বিশিষ্ট চিকিৎসক জনাব ডাক্তার মোহাম্মদ মমিনুল্লাহ। প্রথমে আমি ডাক্তার মোহাম্মদ মমিনুল্লাহকে স্বাগত জানাতে চাচ্ছি আমাদের নন্দন স্টুডিও থেকে। ধন্যবাদ আজমল, এবং ধন্যবাদ নন্দন টিভিকে আজকে আমাকে এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য, এবং নন্দন টিভির দর্শকদেরকেও আন্তরিক শুভেচ্ছা আমার পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে। যেহেতু এখন শীতকাল, তাই শুরুতেই আপনার কাছে আমরা জানতে চাইব শীতের মৌসুমে কি ধরনের ঠান্ডাজনিত রোগ দেখা দেয়? হ্যাঁ, আসলে এখন বুঝতে হবে, এখন হচ্ছে যে আমাদের জন্য এটা শীতকাল, যেটা আমরা বলি বাফেলো থেকেই, মানে ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার বিভিন্ন স্টেটগুলোতে এখন বরফ পড়তেছে, খুবই ঠান্ডা। এবং আপনি যদি বাংলাদেশের প্রেক্ষাপটে ধরেন, কারণ এটা তো সবার জন্যই, তো বাংলাদেশেও কিন্তু ঠান্ডাকালীন আবহাওয়া বিরাজ করতেছে। তো আমরা ওভারঅল যেহেতু আমরা বাফেলো থেকে কথাগুলো বলি, তো এখানকার শীতকালীন সময় কি কি রোগ হতে পারে এটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে ঠান্ডাজনিত সমস্যার কারণে অনেকে নিউমোনিয়া হতে পারে, ফ্লু ভাইরাস হতে পারে, কোভিড আক্রান্ত হতে পারে, মানুষের শ্বাসকষ্ট দেখা দিতে পারে, যাদের অ্যাজমাতে আক্রান্ত তাদের অ্যাজমার প্রকোপটা আরো বৃদ্ধি পেতে পারে। এই সমস্ত রোগগুলা থেকে আমাদেরকে সচেতন থাকতে হবে, কারণ একটা কথা সবসময় মনে রাখতে হবে, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। আপনার রোগ চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধ করাটাই উত্তম। তো আমাদের এই রোগগুলা কিন্তু দৈনন্দিন জীবনে স্পেশালি বয়স্কদের ক্ষেত্রে হয় এবং বাচ্চাদের ক্ষেত্রে হয়। তাই বলে এমন না যে মধ্যবয়স্কদের হবে না, তার মধ্যে কোনো এরকম কোনো কথা নেই। তো আমরা বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত বলি 5 বছর এবং তার নিচে বাচ্চারা সবচেয়ে বেশি ভালনারেবল, এই সমস্ত রোগে আক্রান্ত হতে পারে। 60 বছর বা 65 বছর উপরে যারা আমরা বলি সিনিয়র সিটিজেন, দেশে বলা হয়, বৃদ্ধ বাবা মা বা আত্মীয় স্বজন যারা আছেন, তাদের ক্ষেত্রে অনেকে মারাত্মকভাবে এই রোগে আক্রান্ত হতে পারে। তো এই সমস্ত রোগগুলো আসলেই আমেরিকাতে যে কথাগুলো বলে, আপনার প্রতি বছরেই ফ্লু শট নেওয়ার জন্য প্রত্যেকটা বাচ্চাই কিন্তু ফ্লু শট নিতে পারবে। প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক এবং মধ্যবয়স্ক সবাইকে আমরা ফ্লু শট দিয়ে থাকি। ফ্লু শটের মাধ্যমে আমরা এই রোগটা থেকে কিছুটা বাঁচার জন্য চেষ্টা করে দেখি আর কি। তো এখন অনেকগুলো প্রশ্ন আছে, যেমন আপনার কাছে হয়তো থাকতে পারে যে বাচ্চাদের ক্ষেত্রে আমরা কখন থেকে দিতে পারি। যে বাচ্চাটা বা নিউ বর্ন, সেখান থেকে শুরু করে সবার ক্ষেত্রে ফ্লু ভ্যাকসিন দেওয়ার জন্য তাদের চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এবং ফ্লু সিজনটা সাধারণত শুরু হয় প্রতি বছর সেপ্টেম্বর থেকে এপ্রিল পর্যন্ত। এই প্রতি বছর সেপ্টেম্বর থেকে এপ্রিল পর্যন্ত একটা ফ্লু শট নেওয়াটাই যথেষ্ট। এবং অনেক আছে আপনার মহিলাদের ক্ষেত্রে, যারা গর্ভবতী, যাদের বাচ্চারা মায়ের দুধ পান করে থাকে, তাদের ক্ষেত্রেও কিন্তু ফ্লু শট দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে আমাদের সাজেশন থাকবে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে তাদের নিজস্ব গাইনি ডাক্তারের পরামর্শ নিয়েই ফ্লু শটটা নেওয়ার জন্য। তো এইগুলো একটা সারমর্ম। আমরা এরপরে পর্যায়ক্রমে প্রশ্নের আনসার দিব। জি, এরপরে আমি যেটি জানতে চাচ্ছিলাম যে যেহেতু এটি মৌসুমি একটি ঠান্ডাজনিত সময়ের রোগের কথা আপনি বললেন, তো এখানে কি ধরনের আসলে স্বাস্থ্যবিধি আমাদের বাচ্চাদের থেকে শুরু করে একদম বড়দের পর্যন্ত মেনে নেওয়া বা মেনে চলা উচিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং খুবই সুন্দর প্রশ্ন। তো বাচ্চাদের ক্ষেত্রে এবং বয়স্কদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে ফ্লু শটের কথা আমি আগেই বলেছি। ঠান্ডার সময় যখন আমরা বাহিরে যাই, অবশ্যই মাথায় ক্যাপ পরিধান করা, হাতে গ্লাভস পরা, এবং আমরা অনেকে স্কার্ফ ইউজ করে থাকি, যেটা নাকটা মুখটা ঢেকে আমরা বাইরে যাওয়ার জন্য বলি। কারণ হচ্ছে যে ঠান্ডাজনিত বাতাসের প্রভাবে নাকে দিয়ে এবং মুখে দিয়ে এই ঠান্ডা যখন প্রবেশ করে, সে সাথে ভাইরাসও ঢুকতে পারে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, বাসায় যারা আছেন কেউ যদি কোনো সর্দি কাশি হাঁচিতে আক্রান্ত হয়, সাথে সাথে তারা কিন্তু মাস্ক পরিধান করা এবং অন্যদেরকেও মাস্ক পরিধান করতে বলা হয়। কারণ আপনার হাঁচি কাশি সর্দির সাথে এই ভাইরাসটা, এগুলো বলে কি এয়ারবর্ন ডিজিজ, বাতাসে ভেসে বেড়ায়। তাই আমরা যখন হাঁচি দিই, এই ভাইরাসটা ভেসে বেড়ায় বাতাসে। সেখানে পার্শ্ববর্তী কেউ যদি থাকে, যেমন ধরেন একটা পরিবারে কোনো একটা ক্যান্সারের রুগী আছে, সে কিন্তু ইমিউনো কম্প্রোমাইজ, তার ইমিউন সিস্টেমটা অনেক দুর্বল।
যে এই জন্য বলা হয় পরিবারে এরকম, যেমন ধরেন আমরা কিডনি ডিজিজ বলি, কিডনি ডায়ালাইসিসের রোগী আছে, তারাও কিন্তু ইমিউনো কম্প্রোমাইজ। তারপরে ধরেন কারো ওপেন হার্ট সার্জারি মাত্র হয়েছে, তারাও কিন্তু আপনার বিভিন্ন অসুখে কিন্তু দ্রুত আক্রান্ত হতে পারে। তো সবসময় খেয়াল রাখতে হবে, যেটা আমরা কোভিডের সময় দেখেছি, আমরা হাত পরিষ্কার করা, হ্যান্ড স্যানিটাইজ করা, মাস্ক ইউজ করা, এবং আমরা যাতে হাঁচি দেওয়ার সাথে আমাদের হাতের এই অংশটুকু না দিলে কি হবে, আমাদের এখানে ভাইরাস, আমরা কারোর সাথে হ্যান্ডশেক করলে সেটা আরেকজনের টাচের মাধ্যমে সে যদি আবার মুখে দেয়, নাকে দেয় ওই হাতটা, সেখান থেকে এটা ছড়াইতে পারে। তো এই জিনিসগুলো খুব জরুরি। আর আরেকটা জিনিস হচ্ছে, যারা অ্যাজমা রোগী, স্পেশালি শ্বাসকষ্টের রোগী, তাদের ক্ষেত্রে কিন্তু মাস্ট আপনি ফ্লু শট নেওয়াটা জরুরি। পাশাপাশি কোভিডের ভ্যাকসিন নেওয়া জরুরি। আপ টু ডেট যে ভ্যাকসিন বাজারে এখন এসেছে সেটা নেওয়া উচিত। তো অনেকের প্রশ্ন হচ্ছে, এই ভ্যাকসিন নিয়ে অনেক ধরনের ধারণা প্রচলিত আছে যে কোভিড ভ্যাকসিনের কারণেই অনেকে অনেক রোগে আক্রান্ত হয়, অনেকে স্বাস্থ্যগতভাবে দুর্বলতা দেখা দেয়, অনেকে চুল পড়া, ডায়রিয়া। হ্যাঁ, হতে পারে এগুলা কিছু কিছু, সবার ক্ষেত্রে তো সব একই মাত্রা হয় না, কারো ক্ষেত্রে কিছুই হয় না, কারো ক্ষেত্রে কিছু হতে পারে। তবে খেয়াল রাখতে হবে, এই কোভিড ভ্যাকসিনগুলো আসলেই যে কোনো একটা ভ্যাকসিন বাজার আসতে হলে 10 বছর রিসার্চ করার পরে এই ভ্যাকসিনটা বাজার আসে। তো কোভিড ভ্যাকসিনের ক্ষেত্রে সেটা হচ্ছে অনেকগুলো মানে বাইপাস করেই বাজারে আনা হয়েছে। এখনও কিন্তু কোভিড ভ্যাকসিনটা আপনার রিসার্চের মধ্যেই রয়ে গেছে। তো আমাদেরকে এই মিথ থেকে বেড়ে আসতে হবে। এই সমস্ত ভ্যাকসিনগুলো আসলে মানুষের জীবন রক্ষা করার জন্য দেওয়া হয়ে থাকে। তো আমাদের যাতে সবসময় সর্দি, কাশি, হাসি এগুলো থেকে দূরে থাকা যায়। ইমিউন সিস্টেমটা বুস্ট করার জন্য কি করতে হবে, আপনার ভিটামিন সি সমৃদ্ধ খাবার। তো ভিটামিন সি কোথায় পাওয়া যায়? আমরা লেবুতে পাই, অরেঞ্জে পাই, বিভিন্ন খাবারে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। আবার ভিটামিন সাপ্লিমেন্টও নেওয়া হয়ে থাকে। ঠান্ডার সময় যখন কেউ সর্দি কাশিতে আক্রান্ত, আমরা বলি আপনি ভিটামিন সি, জিঙ্ক এগুলো নিলে আপনার ইমিউন সিস্টেমটা বুস্টার হয়। ভিটামিন ডি এর অভাবে অনেকের ইমিউন সিস্টেম দুর্বল থাকে। এই ভিটামিনগুলা স্পেশালি শীতকালীন সময় সবাইকে নেওয়া উচিত। ধন্যবাদ আপনাকে। আসলে আরেকটি জিনিস আমরা দেখি, আমরা যারা ইউরোপ আমেরিকাতে থাকি, তুষারপাত দেশ যেগুলো আছে আর কি, সেই তুষারপাত দেশে সাধারণত ছোট থেকে বড়রা আসলে তুষার অনেকেই খুব পছন্দ করে, এবং তুষার যখন বছরের প্রথম দিকে পড়ে তখন সবাই একটু খেলতে চায়, ধরতে চায়। অনেক সময় বিভিন্ন ধরনের খেলার সামগ্রী তৈরি করে, পুতুল তৈরি করে। তো বাচ্চাদেরকে আসলে সেই ক্ষেত্রে ধরে রাখা খুব মুশকিল হয়ে যায়। তো এই যে তুষারপাতের সময় যে বাচ্চারা যে তুষার দেখলে যে খেলায় আনন্দে মেতে ওঠে, তো সেই ক্ষেত্রে আসলে তাদের কি ধরনের ক্ষতি হতে পারে, অথবা তাদের প্রতি কি ধরনের যত্ন নেওয়া উচিত বলে আপনি মনে করেন? এটা সত্যি যে স্নোবল, বাচ্চারা যখন তুষারপাত হয়, ব্যাকইয়ার্ডে যায় বা কোথাও রাস্তায় দিয়ে ওরা স্নোবল তৈরি করে, তাও স্নোম্যান তৈরি করে, ওই সময় বাচ্চারা কিন্তু অসুস্থ হয়ে যেতে পারে। তো এটা তাই বলে কি থেমে থাকবে? না, তাই বলে থেমে থাকবে না। যখন আমরা বাচ্চারা ওইখানে বাহিরে যায়, সাথে সাথে তাদেরকে যেমন আমরা বুট পরিধান করতে পারি, কতগুলো স্পেশাল স্নো বুট আছে যেগুলো বাচ্চারা পরলে যাতে পায়ের মধ্যে ঠান্ডা না লাগে। সক্সে পরে বুট পরার জন্য, হাতে গ্লাভস পরার জন্য, মাথায় ক্যাপ পরা, তারপরে আপনার স্কার্ফ পরা, এবং সোয়েটার বা আমরা এই যে কেউ বলে জ্যাকেট, এই দেশে জ্যাকেটটা যাতে মোটা লেয়ারের জ্যাকেট, এবং প্যান্টটা স্পেশালি। কারণ ঠান্ডাটা হয় কি, আমরা যখন হাঁটি ওই বাতাসটা বা ঠান্ডাটা, কারণ স্নোটা পায়ের মধ্যে বেশি থাকে, সেখান থেকে শরীরে প্রবেশ করে অনেকে ঠান্ডা লাগতে পারে। তো একটা জিনিস কি, আপনি অবশ্যই যাবেন, বাইরে যাবেন, ব্যাকইয়ার্ডে যাবেন, স্নোবল তৈরি করবেন, স্নোম্যান তৈরি করবেন, কিন্তু আনলিমিটেড সময়ের জন্য না করাটাই ভালো। বাচ্চাদেরকে তাড়াতাড়ি আধা ঘন্টা 1 ঘন্টা খেলার পরে বাসায় আসার পরে এগুলো সবগুলো খুলে তাদেরকে একটা ওয়ার্ম রুমে রেখে হাত মুখ দিয়ে পরিষ্কার করার পরে চেষ্টা করতে হবে, তাদের যদি নাক দিয়ে পানি টানি বের হয় এটা পরিষ্কার করে তাদেরকে আমরা ভিটামিন সি সমৃদ্ধ খাবার দিলে আস্তে আস্তে দেখবেন যে তাদের এই জিনিসটা থেকে ওরা পরিত্রাণ পেতে পারে। এর সম্পর্কে একটি কোশ্চেন আমার জাস্ট এই মুহূর্তে মনে পড়লো, সেটি হচ্ছে যে এই যে যখন আমরা -ডিগ্রি টেম্পারেচার থেকে বাসায় ঢুকি আমরা সাধারণত গরম খুঁজে, মানে গরমের কাছে যাব, মানে যাতে ওয়ার্ম কিভাবে আমার বডিতে লাগবে সেই চেষ্টাটা করি। অনেকে ডাইরেক্ট অনেক গরম পানিতে হাতটা দিয়ে দেয়, কিন্তু তখন হয়তো বা তার হাত অলরেডি অলমোস্ট ফ্রোজেন। সো ইন দ্যাট কেস গরম পানিতে যখন হাত দিয়ে দেয়, এতে নাকি কি ধরনের সাইড এফেক্ট আছে কিনা, বা অনেক সময় জ্বলে ওঠে, বা অনেকের আরো বিভিন্ন ধরনের ক্ষতি হয়। এটা কিন্তু কিছুদিন আগে বাফেলোতে আপনাদের মনে আছে হয়তো ব্লিজার্ড হয়েছিল 2 বছর আগে। তখন প্রচন্ড ব্লিজারের কারণে অনেকে রাস্তায়, কিন্তু আমার একটা রুগীও ছিল যার হাতে আপনার একটা অংশ ফ্রোজেন হয়ে গেছিল, একটা আঙ্গুল আপনার কেটে ফেলার মতো অবস্থা হয়ে গেছিল। তো এই খেয়াল রাখতে হবে, যখন আমরা বাইরে যাই, যদি আমাদের হাতে গ্লাভস থাকে, ইট ক্যান প্রোটেক্ট আস, এটা আমাদের প্রোটেক্ট করবে। কিন্তু যদি কোনো কারণে গ্লাভস
না নিয়ে থাকি না কিন্তু খুবই মারাত্মক। সেই ক্ষেত্রে হাত যদি জ্যাকেটের পকেটে নিয়ে আমরা আসতে পারি, বাসায় আসার সাথে সাথেই যাতে গরম পানিতে হাতটা দেওয়া না হয়। বাসায় আসার সাথে সাথে চেষ্টা করতে হবে যেখানে হিটটা আছে হিটের আশেপাশে অথবা একটা ওয়ার্ম ব্ল্যাঙ্কেট বা কোনো কিছুর মধ্যে আমরা হাতটাকে দিয়ে কিছুটা ওয়ার্ম করার জন্য। এরপর শরীরের সহনীয় মাত্রায় যে পানি আছে, একদম ঠান্ডা পানি না, একদম প্রচণ্ড ফুটানো পানি না, কারণ আমেরিকা একটা সুবিধা আছে, আপনার ওয়ার্ম অ্যান্ড হট দুইটা মিক্স করে সহনীয় মাত্রায় যে পানিটা আছে সেটার মধ্যে আমরা হাতটা আগে আমাদেরকে করতে হবে, হাতটা একটু গরম করে তারপর ওইখানে দিলে এটা আপনাদের স্কিনের জন্য কোনো ক্ষতিকর হবে না। আদারওয়াইজ হবে কি, প্রচণ্ড গরম পানিতে যখন আমরা দিব, কারণ আমাদের হাতটা ঠান্ডা থাকে, আমরা বুঝতে পারি না, তখন এই গরম পানির কারণে আমাদের যে শরীরের নার্ভগুলো আছে, সেন্সরি নার্ভগুলো ড্যামেজ হতে পারে। মোটর সেন্সরি, এগুলো সেন্সরিটাই বেশি সবচেয়ে ড্যামেজ হয়, তখন ওইটা ড্যামেজ হলে জ্বালা পড়া শুরু করে। এটা ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস, আসলে অনেকে জানে না জিনিসটা। তো আমরা ছিলাম যে তুষারপাতে বাচ্চাদের খেলা নিয়ে, তো আমরা পরবর্তী কোশ্চেনটা আপনাকে করি, আমরা বিরতিতে চলে যাব। তো আমি জাস্ট কোশ্চেনটা করে রাখছি যাতে আপনি মানসিকভাবে একটা প্রস্তুতি থাকলো। তো সেজন্য সেটা হচ্ছে যে বয়স্ক এবং গর্ভবতীদের জন্য বিশেষ কোনো নিয়ম বা সাবধানতা মেনে চলা উচিত কিনা এই মৌসুমে, এটি থাকলো কোশ্চেন। আমরা দর্শকবৃন্দ এই মুহূর্তে আমরা বিরতিতে যাচ্ছি। বিরতি থেকে এসে আমরা নিশ্চয়ই ডক্টর মমিনুল্লাহ কাছ থেকে এই কোশ্চেনটির অ্যান্সার শুনবো। ধন্যবাদ সকলকে।